ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা মানে সময় সেরা এগারোর শুরুতেই আজ বাংলাদেশের দিকে নজর রাখতেই হবে। তার কারণ ওপার বাংলায় নৌকা ডুবি, বাংলাদেশে ধানের শীষে বিএনপি একাই ডাবল সেঞ্চুরি। 20 বছর পর ক্ষমতায় প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি, আর এবার ঢাকার মসনদে খালেদার ছেলে তারেক রহমান। প্রচারে বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ। বাংলাদেশ বিএনপিকে রাখল সবার আগে। পদ্মাপাড়ে পরিবর্তন, বিএনপির প্রত্যাবর্তন। আসনের মধ্যে 212 আসনে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জোটের। 209 আসন পেয়ে বৃহত্তম দল বিএনপি। বাংলাদেশে এবার 85 জন মহিলা ভোটে লড়েন, জিতেছেন 7 মহিলা প্রার্থী, এর মধ্যে বেশিরভাগই বিএনপির। বাংলাদেশের ইতিহাসে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি। দুই বেগমের কেউ এবার বাংলাদেশের লড়াইয়ে নেই। 2024 সালে ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন হাসিনা, আর গত ডিসেম্বরে মারা যান খালেদা জিয়া। তার ছেলে তারেক রহমানই এবার ঢাকার মসনদে। তারেক রহমানকে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরও বার্তা বাংলায়। মমতা লিখেছেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বার্তা, তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। নির্বাচন সফলভাবে করার জন্য বাংলাদেশিবাসীকেও শুভেচ্ছা। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমরা আগ্রহী। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বার্তা, বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপিকেও শুভেচ্ছা। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। ঢাকায় থাকা আমেরিকার রাষ্ট্রদূত এক্স পোস্টে লিখেছেন, ঐতিহাসিক জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা। বাংলাদেশে বিএনপির বাজিমাত, বাংলাদেশে ধানের শীষে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে বিএনপির জয় জয়কার। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, নির্বাসন থেকে সিংহাসনে। সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানে আস্থা বাংলাদেশের। পদ্মাপাড়ে এবার নতুন অধ্যায়। বাবা জিয়াউর রহমান, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবার মসনদে তারেক রহমান। 2024
2001 সাল থেকে রাজনীতিতে সক্রিয় তারেক রহমান, তখন দ্বিতীয়বারের জন্য ঢাকার মসনাদে খালেদা জিয়া। 2008 সালে মসনাদে ফেরেন শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে আওয়ামী লীগ। সে বছরই দেশ ত্যাগ, নির্বাসন, ব্রিটেন চলে যান তারেক। প্রায় 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর ফেরেন নিজের দেশে। বাংলাদেশে তখন তদারকি সরকারের শাসন। প্রধান প্রতিপক্ষ শেখ হাসিনা দেশ ছাড়া। দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই মা খালেদা জিয়াকে হারান তারেক, হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর থেকে দলের প্রচারে জোর দেন। 2 আসনে ভোটে লড়েন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6, দুটিতেই জিতেছেন। আর তার দল জিতেছে 200-র বেশি আসনে। একসময় যিনি ছিলেন নির্বাসনে, তিনি এবার বাংলাদেশের সিংহাসনে। নিউজ 18 বাংলা। সীমান্ত বরাবর জামাতের দাপট। বিশেষজ্ঞরা মনে করছেন ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে সীমান্তের সিটগুলিতে জামাতের জয়, যা যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশে ভোটে ভরাডুবি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার আসনগুলিতে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামীর দাপট, জানিয়ে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। জামাতের যে ভোট ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে 12% আশেপাশে জামাতের ভোট থাকতো, সারা বাংলাদেশে প্রায় 40%-এর কাছাকাছি ভোট। তো বিভিন্ন কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির সাথে। লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, যেটা আমাদের উত্তরবঙ্গের সংলগ্ন অনেকটা বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি, সেই অঞ্চলে চায়না নিউ এয়ারবেস তৈরি করছে এবং সেই এলাকায় বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি রয়েছে। জামাতের দখলে অসম ঘেঁষা মৌলভীবাজার 1, মেঘালয় ঘেঁষা কুড়িগ্রাম 4, কোচবিহার লাগোয়া লালমনিরহাট 1, উত্তর 24 পরগনা ঘেঁষা সাতক্ষীরা 3, নদিয়া ঘেঁষা মেহেরপুর 1, মুর্শিদাবাদ ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3 এবং রাজশাহী 1, মালদা ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 2। এই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী মালদার সুখদেবপুরে গত বছর ভারতীয়দের উপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। মালদা ঘেঁষা এই সীমান্তবর্তী আসনে জয়ী জামাত। 1991-এর ভোটে জামাত পেয়েছিল 20টি আসন। 2008-এ বিএনপি সহ 3টি দলের সঙ্গে জোট করে লড়ে জামাত, জেতে 2টি আসন। 2026-এ 2 থেকে 1 লাফে 68। জামাত মানেই ভারত বিদ্বেষে শান, আর তাদের বন্ধু চীন, পাকিস্তান। সেই জামাতের ভারত সীমান্ত বরাবর আসনগুলিতে জয় উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জামাত কিন্তু হেরে গেলেও তারা তাদের যে নেটওয়ার্ক, ক্যাডার বেস দল, তো তারা কিন্তু শক্তিশালী করবে। বাংলাদেশে যেহেতু এখন আইএসআই খুব শক্ত ঘাঁটি গেড়েছে, ফলত এটা আমাদের উদ্বেগের জায়গা রইল। আমাদের নিজস্ব যে সেলফ ডিফেন্স, সেটাকে তো মজবুত করবে আমাদের এই দিক থেকে। আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেজার্স, অর্থাৎ বিএনপি কনফিডেন্সে আনতে হবে এই সরকারকে। সেটা যদি হয় তাহলে জামাতকে পরোক্ষভাবে চাপ দেওয়া সম্ভব হবে। ভারতকে কাউন্টার স্ট্র্যাটেজি নিতে হবে। নিউজ 18 বাংলা। আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা, এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না।
ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সমকামী প্রেম, তাই সংসারে ইতি। স্বামী সন্তান ছাড়লেন বীরভূমের ইন্দ্রাণী। নতুন সংসার পাততে প্রীতি কুমারের সঙ্গে রওনা বিহারে। তার আগে রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের আবেদন। ইনি বীরভূমের ইন্দ্রাণী দালাল, পাশে বিহারের প্রীতি কুমারী। দুজনেই সমকামী, প্রেমের সম্পর্ক। সেই টানেই 4 বছরের সংসার ছাড়লেন ইন্দ্রাণী। বাড়িতে স্বামী এবং 3 বছরের ছেলে। তাদের ছেড়ে বিহারের প্রীতির সঙ্গে সংসার পাততে চান, তাই রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের মামলা। এরপর প্রীতির হাত ধরে বিহারে রওনা। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে। এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ইন্দ্রাণী। 4 বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাণী। ঠিক করেন প্রীতির সঙ্গে বিহারে চলে যাবেন, নতুন সংসার পাতবেন। সেই মতো বুধবার বীরভূমে পৌঁছন প্রীতি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर, बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है। तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, लेकिन अभी नहीं जाएंगे। অনেকের চোখে বাড়াবাড়ি, তবু একে অপরের হাত ধরে সংসার গড়ি। ইন্দ্রাণীর ইচ্ছে ডানা মেলেছে। ইন্দ্রাণী তার মনের মানুষের সঙ্গে নতুন সংসার গড়বেন ঠিক করেছেন। নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নিজের ভালোবাসাকে ভালোবেসে। কিন্তু ইন্দ্রাণীর যে 3 বছরের ছেলে রয়েছে, সে কি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই। যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা।
কৃষ্ণনগরে মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে, আর এর বদলা হিসেবে সমাজকর্মীর ছেলের চোখ উপড়ে ফেলার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আজও আতঙ্কে আমির চাঁদের 9 বছরের ছেলে। শিশুটি এতটাই ভয়ে যে আর বাড়ি ফিরতে চাইছে না। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর নিয়ে ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। ভয়ে কাঠ সমাজকর্মী আমির চাঁদ শেখের 9 বছরের ছেলে। ঘটনার সূত্রপাত গত রবিবার। বাড়িতেই মারা যান সমাজকর্মী আমির চাঁদ শেখের মা। তার চোখ দান করেন ছেলে। এতে প্রতিবেশীদের কুসংস্কার ধাক্কা খায়। অভিযোগ, বেশ কয়েকজন চড়াও হন সমাজকর্মীর বাড়িতে। তখনই নাকি তারা বদলা নিতে চান। চোখ দানের বদলা নিতে 9 বছরের শিশুর চোখ উপড়ানোর হুমকি। আতঙ্কে আমির চাঁদের স্ত্রী মহসিনা তার মায়ের কাছে পাঠিয়ে দেন ছেলেকে, কিন্তু বাচ্চা ছেলেটির কানে এই কথাগুলো বাজতে থাকে। চোখ উপড়ে নেওয়ার সেই হুমকি। আজও বাচ্চাটি ভয়ে কাঠ। তাই মা বাবা বাড়ি ফেরা সত্ত্বেও বাচ্চাটি আর বাড়ি ফিরতে চাইছে না। এখনও আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর নিয়ে ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেবো। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করায় জেল, তারপর জামিনে মুক্ত সমাজকর্মী, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। মামলা প্রত্যাহারের দাবিতে আমির চাঁদ শেখ সরব। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছে না, আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ। আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে।
এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ, বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে একজনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তার এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা।